আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন গত 26/5/2024 তারিখে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন এমডি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগীদের বিরুদ্ধে তার ব্যক্তিগত প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডকে নিয়ে যে দুর্নীতি তথ্য উপাত্ত দালিলি প্রমাণ গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের হাতে আসে, সেই দালিলি প্রমাণ সহ তথ্য সহ আমরা একটি দুদকে অভিযোগ দায়ের করি। উক্ত অভিযোগ দায়ের করার পর ডক্টর মোহাম্মদ ইউনুস বিগত 29 তারিখে তার যোগ্য আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এবং পরবর্তীতে 30 তারিখে তার ইউনুস সেন্টারের মাধ্যমে এবং গতকালকে তিনি নিজে আমাদের এই অভিযোগ সম্পর্কে কিছু বিভ্রান্তিমূলক তথ্য দেশ, জাতি এবং বিশ্বের সামনে তুলে ধরেছেন, যাতে গ্রামীণ ব্যাংকের মতো একটি নোবেল বিজয়ী দায়িত্বশীল সংগঠন, যার সাথে এদেশের 1,05,00,000 মানুষের ভাগ্য জড়িত, সেই প্রতিষ্ঠানটিকে তিনি যেভাবে তার বক্তব্যে এই প্রতিষ্ঠানটিকে মানকে তিনি যেভাবে লঙ্ঘিত করবার চেষ্টা করেছেন, তাই গ্রামীণ ব্যাংক মনে করে একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসাবে তার এই ভুল বিভ্রান্তিকর তথ্যগুলো সঠিক জবাব দিয়ে দেশ ও জাতির সামনে আমাদের দেশের দায়িত্বশীল মিডিয়ার মাধ্যমে সঠিক তথ্য জানানো একান্ত। এই প্রেক্ষাপটে আজ আমরা আপনাদের সামনে এখানে এসেছি। আপনারা যদি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে যে বক্তব্যটি দিয়েছেন, সেই বক্তব্যটি যদি আপনারা বিশ্লেষণ করেন, সেখানে 5টি বিষয় উঠে এসেছে এবং ইউনুস সেন্টারের যে বক্তব্য, সেখানেও মূলত এই বিষয়গুলো নিয়েই কথা বলা হয়েছে। এই 5টি বিষয়ে আমি উত্তর দিতে চাই। তার আইনজীবীর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সৃষ্টি নিয়ে একটি সম্পূর্ণ বিভ্রান্তিকর তথ্য জনগণের সামনে তুলে ধরেছেন। আমি আপনাদের সামনে যার দালিলিক প্রমাণ আপনারা ইন্টারনেট কেন সব জায়গায় পাবেন। কিভাবে সৃষ্টি হয়েছিল গ্রামীণ ব্যাংক? 1976 সালে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক, সেই সময় চট্টগ্রাম ইউনিভার্সিটি, মনে রাখবেন বিষয়টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ একটি রিসার্চ প্রজেক্ট যেটি ছিল ক্ষুদ্রঋণ বিষয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে জনবলে ছাত্রদের অংশগ্রহণে এই রিসার্চ প্রজেক্টটির দায়িত্ব পালন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আমরা তার অবদানকে অস্বীকার করছি না, কিন্তু তিনি যদি বাকি অবদানগুলোকে স্বীকার করতেন, তাহলে বোধহয় এই সমস্যাগুলো সৃষ্টি হতো না। এই প্রজেক্টটি তথ্য যখন তিনি কৃষি মন্ত্রণালয়ের কাছে পরবর্তীতে পেশ করেন, তখন কৃষি মন্ত্রণালয় আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, ঠিক একই সময় এই বিষয়ে এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা চলছিল, কিন্তু তিনি যখন একটি কৃষি মন্ত্রণালয়কে, সেই সময় কৃষি মন্ত্রণালয়কে যখন দিলেন, তখন তারা এটিকে কৃষি মন্ত্রণালয় নাম দিল। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য, এই তথ্য আমরা একটি কথাও বানিয়ে বলছি না, দালিলিক প্রমাণ সহ আপনাদের সামনে উপস্থাপন করছি। কৃষি মন্ত্রণালয় এই প্রজেক্টটির নাম দিল গ্রামীণ ব্যাংক প্রকল্প, করে এই প্রজেক্টটিকে পাঠিয়ে দিল বাংলাদেশ ব্যাংকের কাছে। সেই সময় 1978-79 সালের বাংলাদেশের বাজেট কত ছিল জানেন? 2,499 কোটি টাকা। সেই বাজেটের মধ্য থেকে গ্রামীণ দারিদ্র দূরীকরণের লক্ষ্যে সরকার 100 কোটি টাকা এই প্রজেক্টে, গ্রামীণ ব্যাংক প্রজেক্টে প্রদান করলেন। কে প্রদান করলেন? সরকার প্রদান করলেন, বাংলাদেশ ব্যাংক প্রদান করলেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো ব্যক্তিগত সম্পত্তি এখানে আসেনি। এবং এই প্রজেক্টে বেতনভুক্ত একজন পিডি প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগ দেওয়া হলো।
পরবর্তী পর্যায়ে 1983 সালে যখন এটিকে ব্যাংকে রূপান্তরিত করা হলো, আপনারা জানেন এটি ব্যাংকে রূপান্তরিত করা হলো। যখন একটা প্রজেক্ট থেকে সেই প্রজেক্টটা অন্য পর্যায়ে যায়, কি করা হয়? ওনার আইনজীবী দেখেন কি ব্যাখ্যা দিলেন যে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে 37 নম্বর অধ্যাদেশটা আপনাকে করতে বললেন। আপনাদের কাছে এই অধ্যাদেশ সবখানে আপনারা পাবেন। 37 নম্বর অধ্যাদেশটা অধ্যাদেশের যে 37 নম্বর ধারাটি উনি করলেন, সেই ধারাটি একজন বিজ্ঞ আইনজীবীর কাছ থেকে আমি কেন কোন উদ্দেশ্যে তার মধ্যে একজন বিজ্ঞ আইনজীবী এ ধরনের ব্যাখ্যা দিলেন আমার বোধগম্য নয়। ডক্টর ইউনুস তার আইনজীবীর মাধ্যমে বলেছেন, আমি বলবো এটি ডক্টর ইউনুসের ব্যাখ্যা। তিনি যে ব্যাখ্যা দিলেন সে ব্যাখ্যাটা শুধু হাস্যকর। একটা প্রজেক্টে দেখুন 100 কোটি টাকার সম্পদ, এর জনগণের সম্পদ ইনভেস্ট করা হয়েছে। কৃষি ব্যাংক ওনাকে জায়গা দিয়েছেন বসার জন্য, ওই প্রজেক্টের জন্য। কৃষি ব্যাংক ওখানে চেয়ার টেবিল দিয়েছে। সেই টাকাগুলো, সেই জিনিসগুলো প্রজেক্ট থেকে কি হলো, গ্রামীণ ব্যাংক যখন ব্যাংক হলো তখন সেই ব্যাংকে কমপ্লিট হলো। 37 নম্বর অধ্যাদেশ, এই গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ 1983 37 নম্বর সেখানে বলা হচ্ছে ওই প্রজেক্টে করা হচ্ছে। সবার সামনে আছে, এটা করার জন্য আপনাকে আইনজ্ঞ হতে হবে না, এটা ব্যবসা করার জন্য আপনাকে আইনজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। যে কেউ এটি করে নিতে পারে, এটি পাবলিক দলিল। এবং তিনি কি করলেন, অর্ধেক করলেন। এখানে যে স্পষ্টভাবে বলা হয়েছে ওই প্রজেক্টের সমস্ত সহায় সম্পত্তি গ্রামীণ ব্যাংকের আন্ডারে চলে আসলো। এরপরে তিনি আরেকটি ব্যাখ্যা করলেন, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের 19 নম্বর অনুচ্ছেদে 19 নম্বর ধারায় যে বলা আছে যে গ্রামীণ ব্যাংক কি ধরনের প্রজেক্ট দিতে পারে, সেটা তিনি কি ধরনের ব্যাখ্যা করবেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের পারিবারিক প্রতিষ্ঠানকে কি করেছেন, একটা ম্যানেজিং চুক্তির মাধ্যমে এটা দায়িত্ব নিজে নিয়েছেন। সেই ম্যানেজিং চুক্তির ব্যাপারে কোন ধারায় উনি নেওয়ার কথা বললেন, কিভাবে অপব্যাখ্যা করলেন, আমি কোট আনকোট। Undertaking the management, control and supervision of any rural organization, enterprise or scheme for the benefit and advancement of land. এখন প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড একটা ছাপা চায়, এটা কোন অর্থে রুরাল অর্গানাইজেশন হয়? আমি সাংবাদিক বন্ধুদের কাছে আমার সে রিকোয়েস্ট, আসলে কি হয়েছিল আপনাদেরকে সেই তথ্য দিতে। প্যাকেজেস কর্পোরেশন একটি মুক্ত প্রতিষ্ঠান ছিল, যে প্রতিষ্ঠানটি ঋণের ভাবে জর্জরিত ছিল। সেই প্রতিষ্ঠানটিকে, যে প্রতিষ্ঠানটির মালিককে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পিতা এবং তার ভাইরা, এই প্রতিষ্ঠানটিকে ব্যাংক্রাপসি অর্থাৎ দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশ ভঙ্গ করে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এই ব্যাংকটিকে লোন দিলেন এবং এই ম্যানেজিং চুক্তি করেছেন। আপনারা ব্যাংক কোম্পানি আইনও যদি দেখেন, সেখানে সুস্পষ্ট বলা আছে ম্যানেজিং ডিরেক্টর তার কোনো নিজস্ব প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পারে না, লোন মকুব করতে পারে না, সুদ মকুব করতে পারে না। ডক্টর ইউনূস এগুলো সব কিছুই করেছেন। এবং একদিকে উনি কালকে একটা বক্তব্য বলেছেন, উনি দুঃখ পেয়েছেন, ওনার পরিবারকে আঘাত করা হয়েছে। আমরা ওনার পরিবারকে ওনাকে আঘাত করতে চাই, আমরা শুধু ওনার অপকর্মগুলোকে, ওনার দুর্নীতিগুলোকে, ওনার মিথ্যাচারগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি। উনি একদিকে এই চুক্তিতে একদিকে স্বাক্ষর করছেন কে, ডক্টর মোহাম্মদ ইউনূস ম্যানেজিং ডিরেক্টর গ্রামীণ ব্যাংক। অপরপক্ষে স্বাক্ষর করছেন কে, ওনার পিতা জনাব গোলাম মিয়া সওদাগর। উনিকে প্যাকেজেস কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর, ডক্টর মোহাম্মদ ইউনূস আবার প্যাকেজেস কর্পোরেশনের ডাইরেক্টর। এবং আরেকটা জিনিস দেখেন, ওটা বিজনেস হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। এমন স্বেচ্ছাচারিতামূলক কাজ যিনি করতে পারেন, তিনি কিভাবে বলেন আমরা ওনার পারিবারিক প্রতিষ্ঠানকে কষ্ট দিচ্ছি বা দুঃখ দিচ্ছি। উনি আরেকটি কথা, ওনার আরেকটি কথা বলেছেন, এটি আপনাদের খুবই মজা করে, আমরা আশা করি আপনারা একটি ব্যাপারে কারণ উনি বলেছেন যে ওনার আইনজীবীর মাধ্যমে উনি যেটা বলেছেন যে প্যাকেজেস কর্পোরেশনকে উনি গ্রামীণ ব্যাংকে দিয়ে দিয়েছেন। যদি আপনি আমাকে কিছু দিয়ে দেন তাহলে এটা তো গ্রামীণ ব্যাংকের মালিকানায় থাকতে হবে। গ্রামীণ ব্যাংকের মালিকানায় থাকলে দলিল দিয়েছেন, দান করলেও তো দলিল দিয়েছেন, দখল দিয়েছেন। প্যাকেজেস কর্পোরেশনের লিমিটেডের থেকে 2 বিঘা জমি, একটা দোতলা বিল্ডিং এবং একটা পুকুর গ্রামীণ ব্যাংকে দিয়েছেন। আমরা হলফ করে বলতে পারি, আমাদের কাছে তথ্য উপাত্ত নিয়ে বলতে পারি, এ ধরনের কোনো দখল আমাদের
আমাদের কাছে নেই, অর্থাৎ গ্রামীণ ব্যাংকের কাছে নেই। অর্থাৎ তিনি সুন্দর মিথ্যা কথা জাতির সামনে বললেন যে ভাই আমি সব দান করে দিয়েছি, আমার কোনো সম্পদ নাই। ওনারা আইনজীবী এই কথাই বলেছে। আপনারা দেখেন উনি জাতির কাছে কি হয়ে গেলেন? দেবতা হয়ে গেলেন। উনি জাতির কাছে ফেরেশতা হয়ে গেলেন। কিন্তু আসল সত্য এই প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডের আমরা সর্বশেষ যে আর্টিকেলাইজেশন সব কিছু আমাদের কাছে আছে। এটি ওনার মালিকানায় রয়েছে, ওনার পরিবারের মালিকানায় রয়েছে। এটি এখন শত শত কোটি টাকার সম্পদের মালিক। এই প্যাকেজেস কর্পোরেশনকে উনি নির্বাচন দেখেন। এরপরে আরেকটা বিষয়, একটা মিথ্যাচারকে উনি একটা আর্ট ফর্মে নিয়ে গেছেন। সেটি থেকে আমরা ইংরেজিতে একটা কথা বলেছি যে মানুষ যখন মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়ে যায় যখন সত্য এবং মিথ্যা পার্থক্য করতে পারে না, তাকে বলা হয় প্যাথোলজিক্যাল লায়ার। তিনি এমন একটা পর্যায়ে গেছেন, তিনি বললেন কি এসবিএফ থেকে বিদেশি সংস্থা ওনাকে লোন দিয়েছে প্যাকেজেস কর্পোরেশন, গ্রামীণ ব্যাংক লোন দেয়নি। গ্রামীণ ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক। গ্রামীণ ব্যাংকের ফান্ড এসেছে সরকার থেকে, গ্রামীণ ব্যাংকের ফান্ড এসেছে জনগণের তার সদস্যদের কাছ থেকে, গ্রামীণ ব্যাংকের ফান্ড এসেছে বিদেশি সংস্থা থেকে। বিদেশি সংস্থার যে ফান্ডগুলো সেগুলোকে গ্রামীণ ব্যাংক ভালোভাবে ম্যানেজ করার জন্য আলাদা একটা তহবিল গঠন করেছে। সেই তহবিলের নাম এসবিসিএফ ফান্ড। সেই তহবিলটা কার তহবিল? তাহলে গ্রামীণ ব্যাংকের তহবিল। এবং সেই তহবিল যারা দিয়েছেন, এখন তো শুধু বাংলাদেশে ওনার বিরুদ্ধে অভিযোগ উঠছে, কিছুদিন পর তো বিদেশেও ওনার বিরুদ্ধে অভিযোগ উঠছে। কারণ তিনি যে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন যে ওই বিদেশিরা ওনাকে লোন দিয়েছে, ওই ফান্ড থেকে যে লোনটা দিয়েছে এটা গ্রামীণ ব্যাংকের ফান্ড, এবং গ্রামীণ ব্যাংক থেকে উনি লোন দিয়েছেন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে। গ্রামীণ ব্যাংকের আইনের ব্যত্যয় ঘটিয়ে বিদেশি কোনো সংস্থা ওনাকে লোন দেয়নি। বরঞ্চ আপনারা আমাদের প্রেস রিলিজে এই ব্যাপারে আমরা ডিটেলস দিয়েছি যে অন্যান্য আরও বিভিন্ন ফান্ড কীভাবে দোষরূপের কারণে ওনার বিরুদ্ধে দাতা সংস্থানদের কাছ থেকে অভিযোগ এসেছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, উনি ওনার ব্যক্তিগত উনি বলে থাকেন উনি কখনই তার পরিবার এবং নিজে কোনো সুবিধা নেননি। তার বক্তব্য হল উনি যে ক্রয় নীতিমালা করেছিলেন গ্রামীণ ব্যাংকে, সেই ক্রয় নীতিমালায় ভঙ্গ করে খেয়াল করুন তো ওনাকে বক্তব্য মনে হচ্ছে যে ঢাকা শহরে গ্রামীণ ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা, যে ঢাকা শহরে আর কোনো প্রিন্টিং প্রতিষ্ঠান ছিল না যে প্রিন্টিং প্রতিষ্ঠান কম দামে কোয়ালিটিপূর্ণ দ্রুততার সাথে সরবরাহ করার ক্ষমতা সম্পন্ন কোনো প্রেস ছিল না। যে কারণে ওনাকে যেতে হয়েছে কোথায়? চট্টগ্রামে যেতে হয়েছে। হেড অফিস ঢাকা, উনি গেলেন চট্টগ্রামে। চট্টগ্রামে গিয়ে উনি এটাকে শুধুমাত্র তার ব্যক্তিগত প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার জন্য এবং কোনো প্রকার দর যাচাই এবং দর যাচাই না করে উনি কী করলেন? ওই প্রতিষ্ঠানকে শত কোটি টাকা গড় করা করেছে। শত কোটি, আমাদের 3 বছরের তথ্য নেই, যে কারণে আমরা অ্যাভারেজ করলে 120 কোটি টাকার মতো হয়ে যায়। শত কোটি টাকার ওয়ার্ক অর্ডার দেন এবং সেই শত কোটি টাকার ওয়ার্ক অর্ডার দিতে গিয়ে উনি 30 থেকে 40% হারে বেশি দরে উনি ওয়ার্ক অর্ডার দিলেন। তারা বলেন যে এতদিন পরে কেন? আসলে এই অভিযোগ 2000 সালে ওনার একজন জিএম ইন্টারনাল মেমোর মাধ্যমে ডক্টর ইউনুসকে করেছিলেন। সেখান থেকে আমি একটা লাইন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো ওনার জিএম উচ্চপদস্থ কর্মকর্তা গ্রামীণ ব্যাংকের, তিনি লিখছেন বাংলাদেশ ব্যাংক, তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে লিখছেন, বাংলাদেশ ব্যাংক কোনো সময় প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডের সাথে আপনার সম্পর্ক, মানে ডক্টর ইউনুসের সম্পর্ক, এর আর্থিক লেনদেন নিরীক্ষণ করলে আপনার তো গ্রামীণ ব্যাংকের জন্য অত্যন্ত অস্বস্তিকর ও লজ্জার ব্যাপার হবে। আজকে উনি লজ্জা পাচ্ছেন। 2000 সনে যদি ওনারই এক অধীনস্থ কর্মকর্তার কথা যদি উনি শুনতেন, তাহলে হয়তো আজকে এতটা লজ্জায় পড়তে হতো না। তিনি তার বিপক্ষে কী করলেন আপনারা জেনে অবাক হবেন। তিনি ওই জিএমকে রীতিমতো গৃহবন্দী, অর্থাৎ তার অফিসে বন্দি করে রেখেছিলেন। যে নির্যাতন তার উপর করেছিলেন, তার অভাব, তার ভাষা আমরা বর্ণনা করতে পারছি না, তাকে কোনো কাজ করতে দেননি। এরকম ভিন্ডিকটিভ চরিত্রের মানুষ ছিলেন তিনি। এই প্রক্রিয়ায় আমরা একটা ছোট উদাহরণ দিই আপনাদেরকে, আর আমি বক্তব্য বাড়াবো না, দিকে চলে এসেছি, শুধু একটা বক্তব্য দিচ্ছি। 2008 সালে আমার গ্রামীণ ব্যাংকে কি হয়, আমাদের যে পাস বই ছাপাতে হয়, পাস বইগুলো ছাপাতে হয়, অনেক আইটেম ছাপাতে হয়, প্রায় প্রতি বছর 20-30 লক্ষ পাস বই আমাদের ছাপাতে হয়। সেই পাস বই ছাপাতে গিয়ে সেই
সেই 5 বই ছাপাতে যে 2008 সালে ফেডারেল কর্পোরেশন যখন ছাপাচ্ছে তখন এক একটা 5 বইয়ের ইন্ডিং প্রাইস হচ্ছে কত 7 টাকা 42 পয়সা 7.72 টাকা। সেই একই 5 বই একই কোয়ালিটির 5 বই বেটার কোয়ালিটির 5 বই যখন 2001 সালে 2021 সালে 13 বছর পরে 2021 সালে কোম্পানি দিয়ে ছাপানো হচ্ছে সেটার কস্ট হচ্ছে 6.05 টাকা, অর্থাৎ প্রতিটা বইয়ে 1.67 টাকা সেই সময় 13 বছর আগে বেশি নিয়েছে। এবং এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি তার প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামীণ ব্যাংক থেকে সোজা বাংলায় লোপাট করেছেন তিনি এবং তার পরিবার। তারা বলছেন যে আমরা 40 বছরের সাধনায় একটা কম্প্রিহেনসিভ অডিট করে নাকি শুধু এই 9.66 লক্ষ টাকার লোনের তথ্য পেয়েছি। তিনি লোন দিতে পারেন না সেটা আমি বলেছি এবং গ্রামীণ ব্যাংক থেকে দিয়েছেন, এই লোনটা দিয়েছেন তার অন্য প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য। এরপর তিনি কি করেছেন ওই লোনের সুদ মওকুফ করেছেন, সুদ মওকুফ করতে যে আসলের অংশ মওকুফ করেছে যেটা ব্যাংক কোম্পানি আইনেও শাস্তিযোগ্য অপরাধ। প্রশ্নটা হচ্ছে এখানে এতদিন পরে আপনারা গ্রামীণ ব্যাংক ছাড়ছে 2011 সালে, এরপরেও যদি ধরি এত বছর পরে আপনারা এই খুব চমৎকার আপনি প্রশ্ন জানতে চায় মানুষ, এটা মানুষ জানতে চায় এবং আমরাও এটা জানাতে চাই। আপনাকে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ 97 সাল পরে, দুর্নীতির অভিযোগ এত অভিযোগ আমাদের হাতে এসে পৌঁছেছে যে ওনারা বলছেন যে আমরা এই একটা বিষয় নিয়ে এসেছি, আমাদের হাতে এত অভিযোগ এসছে তার মধ্যে একটা বিষয় কেবল আমরা দুর্নীতি কোটি কোটি টাকার শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ আমাদের কাছে আসছে। এখন প্রশ্নের উত্তর হলো এতদিন পরে এসেছি কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস 2011 সালে কোর্টের আদেশে এখান থেকে চলে যান। সে সময় যে দুর্নীতির অভিযোগগুলো এসেছিল অ্যাকচুয়ালি তিনি অভিযোগটিকে তদন্ত করবার সুযোগ দেন, তিনি ম্যানেজ করেছেন। এর পরবর্তীতে 2020 সাল পর্যন্ত যে কয়েকজন এমপি হয়েছেন আপনারা তথ্য নিয়ে দেখবেন তাদের মধ্যে একজন মারা গেছেন, বাকি সবাই ডক্টর ইউনূসের বিভিন্ন প্রতিষ্ঠানে আছে কর্মরত, অর্থাৎ তার প্রহরীরাই ওই প্রতিষ্ঠানে ছিলেন। আপনারা আরও জেনে অবাক হবেন উনি 11 সালে গেলেন, 2016 পর্যন্ত উনি গ্রামীণ ব্যাংকের ক্যাম্পাসে ছিলেন। আমাদের সামনে আমরা গ্রামীণ ব্যাংকে বর্তমান পর্ষদ গ্রামীণ ব্যাংকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানান সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই সমস্যাগুলোকে খতিয়ে দেখবার জন্য একটা কম্প্রিহেনসিভ অডিট হয়। 2011 সালে কিন্তু বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় একটা রিভিউ রিপোর্ট করে, 2013-তে একটা কমিশন রিপোর্ট করে। বিভিন্ন কারণে এই সব চলে এসেছে, কিন্তু বিভিন্ন কারণে গ্রামীণ ব্যাংকের যে পরিচালনা পর্ষদ যেহেতু তারা ডক্টর ইউনূসেরই লোক ছিলেন তারা এটি টেক আপ করেনি। 2021 সালের পর বর্তমান পরিচালনা পর্ষদ এই দায়িত্বে আসার পর তারা যখন গ্রামীণ ব্যাংককে একটা আধুনিক বিদ্যুৎ ব্যাংক হিসাবে দিতে গেল তারা একটা কম্প্রিহেনসিভ অডিট করে 40 বছর 1983 সাল থেকে 2023 পর্যন্ত একটা অডিট করে। এই অডিট করতে গিয়ে আমাদের সামনে এমন সব দুর্নীতির ভয়াবহ তথ্য উঠে আসলো আপনারা জানবেন একটা জিনিস বুঝবেন এই গ্রাম যদি আপনার সামনে কোনো ক্রাইম 100 বছর আগেও যদি হয় ক্রাইমের তথ্য আপনার আছে যথাযথ কর্তৃপক্ষ পুলিশ হতে পারে, আমাদের ক্ষেত্রে দুদক বা কোর্ট হতে পারে, আপনার জানানো কিন্তু আপনার আইনগত দায়িত্ব এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আমাদের সামনে এই তথ্যগুলো এসেছে 2023 আরও তথ্য আসছে, যে কারণে আমাদের পক্ষে কোনো দেরি হয়নি। বর্তমান পর্ষদ যদি এগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে না নিয়ে আসতো আগের মতো বেরি করতো তাহলে কিন্তু তারাও এই ক্রাইমের পার্টি। আপনি বলেন যে বিভিন্ন সময় আমরা ম্যানেজ করতে কিন্তু এটা ঠিক কাকে হয়তো গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষকে সেই সময় কর্তৃপক্ষ যদি ওনার হাতে ছিলেন, ওনারই লোকরা ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, পরিচালনা পর্ষদরা ওনারই লোকজন ছিলেন, সেহেতু ওনারা এইগুলোকে আপনাদের সামনে নিয়ে আসেন। আমরা কোনো ব্যক্তিগত আমাদের কোনো ব্যক্তিগত আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি তাদের বিরুদ্ধেই আমরা আমি
যে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল প্রাইজ পেয়েছেন, তিনি তাকে আরেকটু গুরুত্ব আপনাদের সামনে উপস্থাপন করেছেন। তিনি বলছেন দুটো আলাদা নোবেল প্রাইজ, তার কিন্তু নোবেল প্রাইজ একটাই, অনেকে ভাগ করে দেওয়া হয়। তার একটি অংশ গ্রামীণ ব্যাংক পেয়েছে, আর আরেকটি অংশ এর সফটওয়্যার ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন। আপনারা তিনি যখন এই কথা বলেন তখন আমাকে পজিটিভ বলতে হয়, আপনারা এমন একজন নোবেল বিজয়ী ব্যক্তি দেখান যিনি ওনার মতো অর্থনীতি, যিনি ওনার মতো ক্ষমতাবতী, যিনি ওনার মতো তার কর্মচারীদেরকে অত্যাচার করেছেন, এমন একজন ব্যক্তি দেখেন। আমরা তো ভাই ওনার মধ্যে যখন কথা বলছি সারা ওয়ার্ল্ড শুনছে, সারা ওয়ার্ল্ড দেখছে, আমাদেরকে তথ্যপত্র ছাড়া কথা বলার কোনো স্কোপ নেই। আমরা যে অভিযোগগুলো দুটোকে দিয়েছি, আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি, একটি শব্দ বানোয়াট নয়, সব কিছু দালিলিক প্রমাণের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা ডক্টর ইউনূসের বা ব্যক্তি ইউনূসের বিরুদ্ধে নয়, তার যে কর্মকাণ্ড, তিনি তার অবস্থানে থেকে তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন, তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করে তার পারিবারিক প্রতিষ্ঠান, তার নিজেকে তিনি অর্থবিত্তে লাভবান করেছেন, সেগুলো দালিলিক প্রমাণ সহ এসেছি। উনি উনি যে প্রমাণ করুন, গুরুদের কাছে যে প্রমাণ করুন, ওনার সব সত্য মিথ্যা। কিন্তু নোবেল বিজয়ীরাই তো বলছে, বলা হচ্ছে দেখুন এখানে একটা সমস্যা যেটা হয়ে যাচ্ছে, আমি একটা ওনার ইয়ে দেখলাম, আমানপুর ক্রিশ্চিয়ান আমানপুর CNN থেকে ওনাকে ইন্টারভিউ করছে, সেখানে বলছেন আপনার প্রতিষ্ঠান। এখন দেখেন ওনারা এত বড় একটা মিডিয়া আউটলেট, তারা কিন্তু বিশ্বাস করে আসছে না। ডক্টর ইউনূস নিজেই কিন্তু এখন স্বীকার করছেন, এই যে সহযোগী অনেক প্রতিষ্ঠান তৈরি করছেন, এগুলো আমার প্রতিষ্ঠান নয়। উনি ওনার বক্তব্যে অলরেডি স্বীকার করে নিয়েছেন। আমার বিশ্বাস উনি আমাদের প্রেস কনফারেন্সের পর উনি যেহেতু স্বীকার করে নিয়েছেন এই প্রতিষ্ঠানগুলোর মালিক উনিও নয়, কেউ নয়, উনি এরকম একটা বক্তব্য দিয়েছেন, উনি আবারও স্বীকার করবেন, আবারও জাতির সামনে ক্ষমা যাবেন, এগুলো আমি করেছি, সে অভিশাপের কথা বলবো। ওনার অভিশাপটা কোথায় যান? এই যে 1,05,00,000 নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য, তাদের সাথে তিনি তাদের অর্থকে তিনি আত্মসাৎ করেছেন, তাদের অর্থকে তিনি তার ব্যক্তিগত অর্থ হিসাবে ব্যবহার করেছেন, তাদের অভিশাপ। আপনাদের সকল